এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল। অশ্বরোগের জন্য বৈদ্যেশী অশ্বকল্প। ফোন করুন 011-255-32553। নমস্কার, রণক্ষেত্রের আজকে সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। ভাঙচুর, নৈরাজ্য, গোটা দেশ জুড়ে বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা নৈরাজ্যের ছবি। নৈরাজ্য একটা দর্শন থাকে, সে দর্শনগত ভিত্তিটা হচ্ছে অনেকে হচ্ছে একটা এমন রাজ, এমন একটা ব্যবস্থা চান যেখানে হস্তক্ষেপ খুব কম থাকবে, চোখ রাঙানি কম থাকবে, বা মানুষ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। দর্শনগত ভিত্তি যাই থাক, কিন্তু বাস্তবে এমন কিছু কিছু ছবি দেখি যে ছবিগুলো হচ্ছে এমন কতগুলো দিককে ইঙ্গিত করে, সে দিকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আসে। কীরকম? পণ্ডিতিয়া রোড, দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় একজন মার্সিডিজ গাড়ি নিয়ে বেরোলেন, তার বান্ধবী গাড়ি শিখছেন, আরেকজন চাপা পড়ল। অদ্ভুত ব্যাপার। আমরা রেড রোডেও এরকম একটা ঘটনা দেখেছিলাম যে বেপরোয়া চালিয়ে একজন জওয়ানকে কিভাবে মেরে দেওয়া হয়েছিল। স্কুটিতে যাচ্ছিলেন তিনজন, তাদের এসে পেছন থেকে ধাক্কা মারল একদম মার্সিডিজ গাড়ি। অর্থাৎ একদল মার্সিডিজ বা ভালো দামি গাড়ি চড়বেন আর বাকিরা চাপা পড়বে। মানুষের কিন্তু ক্ষোভ আসে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কি হলো? দেখা গেল হচ্ছে কার গাড়ি কি হলো, দেখা হলো সবাই ভাঙচুর করতে শুরু করে দিল। আরেক দল উন্মত্ত হয়ে গেল যে সবাই দায়ী। এরকম একটা পরিস্থিতি চলতে থাকলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষ হকচকিত হয়ে পড়েন, একটা ইঙ্গিত পাওয়া যায়। ফ্রান্সে আমরা দেখেছিলাম কিন্তু এরকম একটা ঘটনা, যে আন্দোলন এত জোরালোভাবে ছড়িয়ে পড়েছিল যে 14 দিন অপেক্ষা করতে হয়েছিল ফ্রান্স সরকারকে। সেখানে গাড়ি চাপা পড়ে একজন মারা গেছিলেন। তারপর জুড়ে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে ফ্রান্স জুড়ে। তার কিছুদিন পর আমরা দেখেছিলাম ওয়াল স্ট্রিট মুভমেন্ট। কোথা থেকে ঘটনা পরম্পরা কোন দিকে গড়িয়ে যায়। দেশ জুড়ে যখন বেশ কিছু প্রশ্নে একটা অস্বস্তিকর পরিস্থিতি, ঠিক তেমন মধ্যে পুজোর প্রাককালে পণ্ডিতিয়া এই রোডের ঘটনা সেখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ভাঙচুর এবং নৈরাজ্যটা কেন, সেই কেনর প্রশ্নের আজ সূত্রগুলো খুঁজতে থাকব। কোথায় ফাঁক থেকে যাচ্ছে আমাদের সমাজে, কোথায় পুলিশের কর্তব্যে গাফিলতি দেখা যাচ্ছে, আইনের শাসন বা দোষী যদি ছাড়া পেয়ে যায়। হিট অ্যান্ড রান কেসের পর অনেককেই শুনেছি এরকম বলতে, ও কিছু হয় না, এদেশে যার হাতে টাকা তার হাতেই সব। এই যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু সেই সমাজ কতটা দীর্ঘস্থায়ী থাকবে সেই নিয়ে প্রশ্ন ওঠে বই কি। কি ঘটেছিল সেই দিন পণ্ডিতিয়া রোডে? প্রথমে নেব প্রতিবেদন আকারে, তারপর প্যানেলিস্ট যারা থাকবেন তাদের কাছে আসবো, আজকে বিশ্লেষণ তাদের কাছ থেকে শুনতে চাইব। প্রতিবেদনে যাচ্ছি। শনিবার রাত 2:45 হাজরা মোড়। মার্সিডিজ বেঞ্চে করে ফিরছিলেন দুই পুরুষ ও দুই মহিলা। উল্টো দিক থেকে নিয়মের তোয়াক্কা না করে স্কুটারে করে আসছিলেন তিনজন। তখনই মার্সিডিজের সঙ্গে স্কুটারটির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক স্কুটার আরোহীর। ঘটনার পরেই রবিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মার্সিডিজে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। পণ্ডিতিয়া রোডের একটি আবাসনে ঘাতক মার্সিডিজটিকে দেখতে পেয়ে ওই আবাসনে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। মার্সিডিজের মালিককে না পেয়ে উত্তেজিত জনতা প্রায় 40 থেকে 50টি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইট বৃষ্টি করে বলেও অভিযোগ। পরে গড়িয়াহাট, টালিগঞ্জ ও লেক থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক, এখন তো নিয়ন্ত্রণে আছে। বিষয়টা হচ্ছে যে একটা ছেলে কালকে মারা গেছে এবং এখানকার লোকেদের অভিযোগ যে এখান থেকে একটা মার্সিডিজ গাড়ি বেরিয়েছিল, সেই গাড়িটাই ধাক্কা মেরেছে।
স্বাভাবিকভাবেই মানুষের একটা ক্ষোভ ছিল, তারা এখানে জিজ্ঞেস করতে এসেছিল, তাতে বোধহয় উত্তেজনা তৈরি হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে। শহরের বুকে এই ধরনের ঘটনা নতুন নয়। বারবার সতর্ক করা সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল রাজ্যের প্রশাসনের কাছে। ঘটনায় ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরায় প্রীতম মজুমদারের সঙ্গে সাহিনা ইয়াসমিনের রিপোর্ট, আরপ্লাস নিউজ, কলকাতা। প্রথমে আপনারা দেখলেন যে গোটা ঘটনাটা ঠিক ঘটেছে, এবং এই মুহূর্তের আপডেট হচ্ছে এটাই যে পরিস্থিতি 11 জনকে গ্রেপ্তার করতে বাধ্য করিয়েছে। 11 জন গ্রেপ্তার, এবং যে ঘাতক গাড়িটির যিনি চালক তিনি এখনো লাপাত্তা, তাকে পুলিশ খুঁজে পায়নি। এই হচ্ছে পরিস্থিতি। গোটা পরিস্থিতির আমরা বিশ্লেষণে যাব, কিন্তু তার আগে আরও একটি ছবি দেখাবো। আজকে দিল্লির শহরে এক অসহায় একটি মেয়ে, কিভাবে তাকে প্রকাশ্যে একজন ধরুন ছুরিকাঘাত করছে, 22টি ছুরিকাঘাত। ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে কিনা আমার জানা নেই। দিল্লিতে দেখুন, প্রেমে প্রত্যাখ্যান করেছিল, তিনি প্রপোজ করেছিলেন এই দুর্বৃত্তটিকে, এবং তাকে লোক দেখছে, কেউ এগোতে পারলো না, মানে কারুর সাহস হলো না, কারুর। একটি হাতে ছুরি নিয়ে এসে একটি তরুণীকে 22 বার স্ট্যাপ করলো, ব্যস্ত রাস্তার মাঝখানে ছুরিকাঘাত। উত্তর দিল্লির বুড়ারির এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসায় দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা, জানা গিয়েছে পেশায় শিক্ষিকা ওই তরুণী বিয়ের প্রস্তাবে রাজি না হয় তাকে উত্ত্যক্ত করত সুরেন্দ্র সিং নামে প্রতিবেশী এক যুবক। মঙ্গলবার সকালে বুড়ারির রাস্তা দিয়ে যাবার সময় ওই যুবক বাইকে চড়ে ওই তরুণীকে ধাওয়া করে, তারপর রাস্তায় ধরে ফেলে 22 বার ছুরিকাঘাত করে। পথ চলতি কেউ যুবকটিকে বাধা দেওয়ার বা তরুণীকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। পরে প্রত্যক্ষদর্শী তাকে অটো করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তরুণীর পরিবারের অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কোনো ফল হয়নি। হাসপাতালে বাইরে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার। দক্ষিণ দিল্লির ঘটনা, প্রকাশ্য ছুরিকাঘাতে মৃত্যু, প্রকাশ্যে 22 বার ছুরিকাঘাত, ভাবা যায়? আজকে যারা রয়েছেন বিশ্লেষণকে সঙ্গে নিয়ে, যারা রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। অনিল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, স্বাগত অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় আপনাকে। এবং রয়েছেন অধ্যাপক ডক্টর আশিস দাস, আপনাকেও স্বাগত আশিস বাবু। আমি প্রথমে একটু যাব অনিল বাবু আপনার কাছে। অনিল বাবু, পণ্ডিতিয়া রোডের ঘটনাটা তো দেখলেন, প্রথমে এটাকে বলুন কেন এই শহরের এই অঞ্চলগুলো আপনার চেনা এবং জানা? এটা ঠিকই বলেছেন, জায়গাটা আমার চেনা। কয়েক বছর আমি ওই থানায় ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ছিলাম, জায়গাটা চিনিও। যেখানে বিল্ডিংটা হয়েছে তার পাশে একটা এফসিআইয়ের অফিস ছিল, ওখানে ইলেকশনের বুথ হতো। উল্টো দিকে একটা বস্তি অঞ্চল আছে এবং গরচা রোডেও আছে। এই যে হ্যাভ আর হ্যাভ নটের বিরাট ডিফারেন্স, এটাও একটা কারণ হতে পারে, মনোবিদরা ভালো বলতে পারবেন। আর দ্বিতীয় কথা, আমাদের আগেকার দিনে মহাপুরুষরা বলে গেছেন, পশ্চাতে ফেলিছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই যে জিনিসগুলো আজকে আমার আছে, অঢেল আছে, আমাদের পাশে যারা নেই তাদের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই এই সমাজে? এটা একটা, এর ফলে এই ডিফারেন্সটা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টটা হবার পরে লোকের সাধারণভাবে কি করে, লোকে আহতকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাঁচলো কি না বাঁচবে না সেটা পরের কথা। কিন্তু এটাও আজকাল এই ধরনের ঘটনার পরে যে গাড়ির চালক বা যিনি চালান, মহিলা হোক পুরুষ হোক, তারা একটু স্কেয়ার্ড হয়ে যান। তার কারণ আপনি যদি বছর দেড়েক আগে পিছিয়ে যান, দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল, লরির ধাক্কা একজন মারা যান, সাইকেল আরোহী। স্থানীয় জনতা সেই ড্রাইভারকে গাড়ির মধ্যে রেখে গাড়িটাকে জ্বালিয়ে দেয়, ড্রাইভার সমেত।
এর ফলে এই যে উন্মত্ততা, এর ফলে হয় কি মানুষের ইচ্ছা থাকলেও যে দাঁড়িয়ে আমি আহত লোককে নিয়ে যাব সেটাও থাকে না। ওই রে করে মারতে তারা করে ওঠে, সঙ্গে সঙ্গে পালাবার একটা মানসিকতা এসে যায়। মানে উন্মত্ততাটা খুব বাড়ছে এই বাড়ছে, ধরনের হচ্ছে। মানুষের এই সহনশীলতাটা অনেক কমে যাচ্ছে। কাজে একটা দেখলেই একটা সব কিছু করা, আর এগুলো হয় কি সাডেন আউটবাস্ট তো হয়। তার কারণ পাড়ার একটা ছেলে, যেটা শোনা গেল বাড়িতে, ওই বাড়িতে খুব কষ্ট করে পরিবারটা মানুষ হচ্ছে, এই একটি মাত্র ছেলের পরোপকারী, এবং ওর মধ্যেই লেখাপড়া শিখে চালাচ্ছিলেন যে সংসারটা দাঁড়াবে। সেই ছেলে যখন মারা গেছেন, ওরা জানতে চেয়েছিল এই গাড়িটা কোথায় থাকে, যে কোনো কারণে একটা কাগজে যেটা পড়ে জানা গেল, এবং আপনাদের ওখানকার MIC যেটা জানালেন একটা অল্টারকেশন হয়, তার ফলে সেই ক্ষোভটা গিয়ে পড়ে ওদের ওপর। তারপরে কাগজে একটা বেরোলো সিন্ডিকেটের একটা গন্ডগোল আছে, এই একটা খবর কাগজে বেরোলো। আর সিন্ডিকেটের ব্যাপারটা হচ্ছে, সিন্ডিকেটের গন্ডগোলটা একটা নতুন ফেনোমেনা হয়ে গেছে, এটা একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায়। কোনো সভ্য সমাজে জিনিস হওয়া উচিত না যে আমি জমি বাড়ি করব, আমি কি মাল মশলা কিনবো, সেটা অন্যের চয়েসে কোয়ালিটি কোয়ান্টিটি সে ঠিক করবে। এই সিন্ডিকেটে যারা আসে তারা তো আর নীতি আদর্শ নিয়ে আসে না, বিভিন্ন রং আছে, লাল, সবুজ, হলুদ, নানা রকম রং আছে সিন্ডিকেটের। অনেকগুলো শেড ওখানে রয়েছে। সত্যি কথা, ওরকম একটা জায়গায় এরকম একটা বাড়ি, এরকম একটা মার্সিডিজ চাপা দিয়ে চলে যাচ্ছে, আহত অবস্থায় সে ছটফট করছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জায়গা থেকে আমি অধ্যাপক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, প্রথমে হচ্ছে পণ্ডিতিয়া রোডের এই ঘটনাটা সম্পর্কে আপনি কিভাবে দেখছেন? পণ্ডিতিয়া রোডে আমি যদি বলি, দুটো ঘটনা ঘটেছে। একটা খুন হয়েছে প্রথম, এখন সেটা দুর্ঘটনাজনিত নাকি গাফিলতির কারণে, কারণ গাফিলতির কারণে আমরা স্রেফ দুর্ঘটনা কথাটা বলতে পারি না। গাফিলতির কারণে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। সে একটা মানুষ খুন হয়েছে, এটা যেন প্রথম আমরা মাথায় রাখি। এবং এক অর্থে তার প্রত্যুত্তরে সেখানকার এলাকাবাসী যেটা মনে করেছেন যে এই গাড়ি, একটা মার্সিডিজ গাড়ি, অবশ্যই খুব দামি গাড়ি, সেখানে আমাদের একখানা ছেলেকে মেরে রেখে বেরিয়ে গেল, এবং বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ পেয়ে যে এইভাবে যদি কিছুটা হলেও ক্ষোভ উপশম করা যায়, কারণ অন্যথা যে গলিগুজির মধ্যে আমি ঢুকে যাব আইনি এবং পুলিশি মার প্যাঁচে, সেখানে আমার কোনো বিচারের আশা নেই। আমরা এই দুটো ঘটনা ঘটেছে, মানে একজনের হাতে মানুষ খুন হয়েছে আর কয়েকজন মানুষের হাতে একটা গাড়ি খুন হয়েছে। এবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আরেকটা ব্যাপার মাথায় রাখা দরকার। আজকেই দেখছিলাম যে বীমা সংস্থার লোকেরা এসে গেছেন, যাদের গাড়ি খুন হয়ে গেছে তাদের গাড়ি আবার জীবন্ত হয়ে যাবে, মানুষটা আর জীবন্ত হবে না। ফলে দুটো জিনিসকে আমরা যখন পাশাপাশি রাখছি, আমরা যেন একইভাবে না মাপি, একটা তারতম্য আছে। যে কোনো জায়গায় গণপিটুনি, গণধোলাই, এটা খুব সহজে একখানা মানুষের উন্মত্ততা বা মানুষের একটা রাগ, ঠিক আছে, মব, এই ধরনের কথাগুলি আমরা ব্যবহার করে ফেলি খুব সহজে। কিন্তু একটা কথা আমরা লক্ষ্য করে দেখব যে এইটা আসলে এক অর্থে পুলিশি ব্যবস্থায় অনাস্থারই প্রকাশ, এবং পুলিশি ব্যবস্থায় অনাস্থারই প্রকাশ আসলে পুলিশি ব্যর্থতার প্রকাশ। এবং পুলিশও যখন কোনো একটা অপরাধ ঘটে, তখন কে আসামি, কে অভিযুক্ত আর কে অভিযোগকারী, তার শ্রেণী বিচার করে, এবং সেই মতো তারা যখন তার উপর কার্যকলাপ নির্ধারিত হয় অভিযুক্ত বা অভিযোগকারী শ্রেণীর ওপর নির্ভর করে, এইটা তো মানুষের কাছে অজানা নয়। ফলে কিছু কিছু ক্ষেত্রে আসলে সেই জ্ঞান থেকেই কিন্তু কিছু কিছু জিনিস ঘটে যায়, এটা অনভিপ্রেত। আমরা চাই যে আইন ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থা প্রতিটি মানুষকে একই স্তরের মনে করে সেইভাবে চলুক, কিন্তু সেহেতু যেটা হয় না, এই ধরনের কিছু ঘটনা তো ঘটেই যায়। অধ্যাপক আশিস দাস। সুজিতদা, এই ঘটনা পশ্চিমবঙ্গে, পণ্ডিতিয়া যদি হয় পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে সার্বিকভাবে মানুষের মধ্যে কিছু না পাওয়ার যে একটা ক্ষোভ, তার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মনে হয়। তার কারণ এই যারা এই ঘটনাটা ঘটালেন, মানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা খুন, অনিচ্ছাকৃত খুন হতে পারে, ইচ্ছাকৃত খুন হতে পারে, সেটা তো অন্য বিষয়। কিন্তু তারপরের যে ঘটনাটা একদল মানুষ গিয়ে করলেন, এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এখন।
কারণ এই ট্রেন্ড হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার রাজ্যে, আমি দিল্লির কথাটা পরে আসছি, আমার রাজ্যে গর্গবাবু যেটা বললেন যে আইন শৃঙ্খলার প্রতি দায়বদ্ধতা থাকার দায় একদম ওপরতলা থেকে শুরু করে নিচুতলার মানুষের কেউ এটা আমরা প্রয়োজন মনে করছি। এবং আমরা যারা নিচুতলার মানুষ, যারা আমরা ওপরের লোকেদের দেখে শিখব, তারা বিগত বছরগুলোতে বা আরও একটু আপনি পিছিয়েও যেতে পারেন, যেভাবে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে দিনের পর দিন, এবং তারই একটা রেস তো নিচুতলার মানুষরা শিখবে তো ওপরতলার মানুষদের কাছ থেকে। কোনো রকম একটা নিয়মের বালাই নেই। এই ধরুন বিধানসভা ভাঙচুর, সেটা একদল রাজনৈতিক দলের তার কোনো শাস্তি নেই, তার কোনো বিধান নেই। এখানে পুলিশকে ধরুন জনপ্রতিনিধিরা রাস্তায় তার দায়িত্ব পালন করছে, চড় মেরে চলে যাচ্ছে, তার কোনো বিধান নেই। এই যে ধারাবাহিকভাবে ওপরতলার মানুষের আইন না মানার প্রবণতা, এবং তা থেকে কোনো মানে ঠিকঠাক শাস্তি দেওয়ার কোনো যেহেতু রেওয়াজই পশ্চিমবঙ্গে নেই, সাধারণ মানুষরা ভাবছে যে আমরা করলেই বা কি করবো, আমরা করলে আমাদের কিছু হবে না। পুলিশে আস্থা না থাকা একদম পরিষ্কার কথা, পুলিশে কোনো আস্থা নেই। কারণ পুলিশ, যে রাজ্যের পুলিশ টেবিলের তলায় লুকোয়, সেই পুলিশে তো আস্থা থাকবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং ভাবতে হবে যে একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিক নেতারা যেভাবে তাদের অবক্ষয়িত রূপগুলো দেখাচ্ছে আমাদের সামনে, সেই অবক্ষয়ের রেশ শিক্ষা প্রতিষ্ঠানে, যে অবক্ষয়ের রেশগুলো আমরা ছাত্রদের মধ্যে দেখছি, মাস্টারমশাইদের মধ্যেও দেখছি, তার থেকে তো বাইরে কেউ যেতে পারবে না। সুতরাং তারই একটা বহিঃপ্রকাশ এই ধরনের আচরণের মধ্যে দিয়ে, উন্মত্ততার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমি মনে করি না যেটা উচ্চ শ্রেণীকে দেখে নিম্ন শ্রেণী শেখে। নিম্ন শ্রেণী বলতে আমি আর্থসামাজিকভাবে বলছি। হ্যাঁ, আর্থসামাজিকভাবে তাদের একখানা স্বকীয় চিন্তা আছে, এবং নিপীড়িত মানুষ, সমাজে বঞ্চিত মানুষের অবশ্যই ক্ষমতা সম্বন্ধে অনেক স্বচ্ছ ধারণা থাকে। আমি উচ্চ মধ্যবিত্ত পরিবারের, আমার কাছে যিনি পুলিশ কাকু, সেই বস্তিবাসীর কাছে সে ডান্ডা। এই তফাৎটা আমাদের প্রথম বোঝা প্রয়োজন। এই তফাৎটা যদি না বুঝি, তাহলে আমাদের মনে হবে যে এটা সার্বিক একখানা ঘটনাটা সার্বিক নয়। এবং এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যে যখন আমাদের চর্চার যে বিশ্ব, সেখানেও কোথায় শ্রেণী প্রশ্ন কিরমভাবে এসে যায়। যে আজকে যদি শুনুন এই 70খানা গাড়ি ভাঙচুর না হতো, শুধু মানুষ মারা যেত, আমি এইটুকু বিশ্বাস করি একটা মানুষের জীবন 70 কেন 700খানা গাড়ির থেকে দামি। কিন্তু এই 70খানা গাড়ি ভাঙচুর হলো বলেই আমরা আজকে আলোচনা করছি, একটা মানুষ মারা গেল বলে কিন্তু আলোচনাটা করছি না। অর্থাৎ আমাদের কোথাও বুঝতে হবে যে আমরা আসলে কি ধরনের সমাজ এবং কি ধরনের চেতনা থেকে আমরা একত্রিত হই এবং কোনটাকে অপরাধ মনে করি, কোনটাতে আমাদের গা জ্বলে, কোনটা আমাদের গা সওয়া। একই সঙ্গে দেখতে হবে আমরা যেহেতু সমাজের একটা স্তরে বাস করি, আমাদের এটাও বুঝতে হবে যারা সেদিন গাড়ি ভাঙলো তাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, তাদের কাছে কোনটা প্রায়োরিটি, তাদের কাছে কোনটা গা সওয়া, তাদের কাছে কোনটা অসহ্য। এই অঙ্কগুলো দুক্ষেত্রে এক নয়। এই অঙ্কগুলো কিছুতেই দুক্ষেত্রে এক নয়। এই যে সঙ্গবদ্ধতা, আমি যে এই পণ্ডিতিয়ার যে ঘটনাটা বলছি, আমার মায়ের বাপের বাড়ির এলাকা, সেটা মতিলাল নেহরু রোডে আমার মা চিরকাল বড় হয়েছেন। তো সেটা মূলত বিহারি বস্তিবাসী এলাকা, ওই একদম রাস্তার সামনের যে এলাকাটা, এবং তারা সেখানকার দীর্ঘদিনের বাসিন্দা। ফ্ল্যাট যে ঘটনাটা, সেটা একটা হয়েছিল যে আপনি যেখান থেকে এসে উড়ে এসে জুড়ে বসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উড়ে এসে জুড়ে বসে কোথায় জুড়ে বসছেন এবং সেই যে পাড়াটা তার সঙ্গে জুড়ছেন কিনা, অর্থাৎ আমরা যেভাবে একখানা জনগোষ্ঠী কল্পনা করি, নতুন যারা উড়ে এসে জুড়ে বসছেন তারা কি মানুষের সঙ্গে নিজেকে জোড়ার চেষ্টা করছেন, নাকি এই মানুষের থেকে কতটা নিজেকে আলাদা করা যায়, কতটা বড় দেয়াল তোলা যায়, কতটা খোঁচাওয়ালা গেট তোলা যায়, কতটা কালো রঙের গাড়ির কাঁচ দেওয়া যায়, এগুলোতেই তাদের মন বেশি। এই মনের ফলে যে সমাজ তৈরি হয় একটা বৈষম্যের প্রেক্ষিতে, সেটা একটা অসুস্থ সমাজ। এবং অসুস্থতার দায় তো অবশ্যই যারা নিজেদের আলাদা করে নিচ্ছেন সমাজ থেকে, আমি তাদের দেব। আমি তো এই ব্যাপারে নিরপেক্ষ নই এই ঘটনাটাকে কেন্দ্র করে অন্তত। অনিল বাবু। হ্যাঁ, আমি দুজন অধ্যাপক যা বললেন, আমি তো প্রথমেই জিনিসটা শুরুতেই বললাম, এই হ্যাভ আর হ্যাভ নটের ডিফারেন্স, যারা এসছেন তাদের সঙ্গে একটা বিরাট ডিফারেন্স করেছেন। না, আমাদের আছে, আমরা তোমাদের চেয়ে অন্য জগতের লোক, এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দায়বদ্ধতা কিছু নেই, আমি আছি, আমি তোমাদের থেকে আলাদা,
আমার দামি গাড়ি চড়ছি, তুমি নিচের তলার লোক। আর আপনি যেটা প্রথমে শুরু করলেন, যার হাতে টাকা তার হাতে সব কিছু, এটা তো অতি বাস্তব সারা ভারতবর্ষ যুগে আমরা দেখেছি। যদি আপনার পয়সা থাকে, প্রভাব থাকে। পুলিশের প্রসঙ্গটা যে ওই জায়গাগুলোতে যেরকম একটা সামাজিক একটা তৈরি হয়েছে, ওখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ জায়গাগুলোতে বহু ওখানে কিন্তু নিম্নবিত্ত পরিবারের এবং ওখান থেকে খুব দারুণ দারুণ সব ছেলেমেয়েরা উঠে এসছে। বরাবরই দেখেছি খেলাধুলা থেকে শুরু করে সমাজসেবার কাজগুলোতে। দক্ষিণ কলকাতার বিভিন্ন ওই সমস্ত বালিগঞ্জ, ওখানে অনেক বস্তি, অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে অভিযোগ আছে, কিন্তু পুলিশের একটা দৃষ্টিভঙ্গি তো আছেই। পুলিশের মানে যাদের কাছে পুলিশ কাকু, আবার উল্টের কাছে যেটা গর্গ বলছে পুলিশ ডান্ডা, এটাও কিন্তু মানসিকতায় আসে। সেটা তো আপনার, আমি আসছি ওই প্রসঙ্গে, যেটা বললাম যারাতে পয়সা থাকে তার সব সময় আমরা দেখলাম ক্ষমতা আছে, পয়সা আছে, আমার বিরাট আইডেন্টিটি আছে, আমি ফুটপাতবাসীকে চাপা দিয়ে মেরে দিলাম, কিচ্ছু হবে না। যাকে খুশি মেরে দেওয়া যায়, আইন ভেঙে দেওয়া যায়, তার জন্য আমার আইন আছে, আমার দেশ আছে, আমার সব পয়সা আছে, আমি সব কিছু, আমি আইনের আদালতের সমালোচনা করছি না, কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে, মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, নির্দিষ্টভাবে না বললেও সবাই বুঝতে পারছেন এগুলো তো ঘটছে। তার ফলে মানুষের রাস্তা, এই যে আমি পরশু দিন আগে একটা চ্যানেলে ছিলাম, এই যে মন্দারমণির ঘটনা, 279, 304 কেস হলো, কেন ওটা 304 মানে 304 ধারায় মামলা হবে না? অনেক সিরিয়াস কেস। আমি নোয়িং ফুললি ওয়েল যে আমি এইভাবে চালালে একটা মারা যেতে পারে, শুধু গাড়িতে কলিশন না হতে পারে, কিন্তু অন্য লোকে যারা বিচে যারা হাঁটছেন, অন্য যারা পর্যটক আছেন, তারাও তো মারা যেতে পারে। আমার তো ওটা ধরুন ফর্মুলা 1-এর চালাবার জায়গা নয়। ফর্মুলা 1 যদি চালাতে হয় দামি গাড়ি নিয়ে, তা আমার তো রাস্তা রয়েছে, সেখানেই যাব। আর আজকেই কাগজে আছে, আমি দেখলাম এই যা চেন্নাইতে একজন মানে সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর লোক, পোর্শে গাড়ি, একটা গাড়ি 1 কোটি টাকার উপর দাম নিয়ে সারাদিন গেছেন, ক্লাবে পার্টি করেছেন, ওখানে চণ্ডীপাঠ আর রামধুন গান নেই, গঙ্গা জলও পান করেননি, পান করে এসে উনি গাড়ি চালিয়েছেন, 12টা অটোকে পরপর ধাক্কা মেরেছে। কি বলবেন এগুলো? যে আমার যা খুশি করতে পারবো? এদের লাগাম টানা অবশ্যই দরকার। আপনি যে প্রথমটা বলছেন, এবং এদের বুঝিয়ে দেওয়া দরকার। আজকে প্রফেসর চট্টোপাধ্যায় ঠিকই বলেছেন, আজকে এই যে আলোচনা, এই গাড়িগুলো ভেঙেছে বলেই আজকে সবার মাথা ব্যথা হয়েছে। ওখানে যেহেতু ওয়েল টু ডু ফ্যামিলিগুলো থাকে, সেখানে সবার মাথা ব্যথা। আজকে গাড়ির চেয়ে ওই লোকগুলো, মানে যে ছেলেটি মারা গেল তার দাম কম, গাড়িগুলো নিয়ে আমরা ব্যথা। ইন্স্যুরেন্স কোম্পানি তার ব্যবসার জন্য এসছে, সে দেখাচ্ছে আমি সার্ভিস দিচ্ছি, তুমি আমার কোম্পানি, সেটা আলাদা কথা, ব্যবসায়িক স্বার্থ। কিন্তু কথা হচ্ছে আজকে যে প্রসঙ্গটা চিন্তা করুন, যারা মারলো একটা ছেলেকে, জলজান্ত ছেলেকে মারলো, 2 জন ইনজিওর্ড হলো, তারা এখনো ধরা পড়লো না। ধরা পড়বে, আমি আশা করি ধরা পড়বে। পালিয়ে আছে কিছুদিন, পালিয়ে থাকতে পারবে না। এবং আইনকে না মানার চেষ্টাও তাদের প্রবণতা, মানে 11টা কেস আছে সাইটেশন তাদের বিরুদ্ধে, মামলাও মেটায়নি, কাগজ নোটিশ দেয়, পুলিশে ট্রাফিকের কেস করলে তাদের নোটিশ দেয়। আইনকে তারা মানেই না। আমার আছে, ক্ষমতা আছে, আমার যোগাযোগ আছে, আমার সব কিছু হয়ে যাবে। এর ফলে এই জিনিসগুলো হচ্ছে। আজকে যে লোকটা মারা গেছে তার বাড়িতে কতজন গেছেন আমি জানি না, কিন্তু যে বাড়িটা ওখানে দামি দামি লোকেরা থাকেন, কারণ ওই ফ্ল্যাট কেনার ক্ষমতা আপনারও নেই, আমারও নেই, ওখানে কারা কারা থাকে তাদের কিছু লোককে আমি জানি, তাদের জন্য অনেকের চিন্তা। আজকে ঠিকই বলেছেন, এই জন্মাষ্টমীর আগের দিন আমার দাদা মারা গেছেন, একটা সাউথ বেঙ্গলের বাস এবি স্কুলের ওখানে চাপা দিয়ে মারা গেছেন, পায়ের ওপর দিয়ে চলে গেছে, কেউ কিন্তু জানে না। আজকে এই যদি গাড়িগুলো ভেঙেছে বলে আজকে এত আলোচনা হচ্ছে, এবং ওদের ধরা হবে এবং কেসের চার্জটা অ্যামেন্ড হবে, কিন্তু এগুলো নিজে থেকে কেন হবে না? আজকে দেখুন, আপনারা দেখছেন তো, যাদের পয়সা আছে তারা সব কিছু করতে পারছে, সেভ অ্যান্ড এক্সেপ্ট কয়েকটা কেসগুলো ছাড়া বাকি সব জায়গায় তারা সব কিছু করে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, যে আমার পয়সা আছে, আমার যোগাযোগ আছে, আমার আইডেন্টিটি আছে, অতএব আমি ঘুরে বেড়াবো, আমি যা খুশি করতে পারি। মানে আজকে যদি এইরকম একটা অস্থির এবং একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই সমস্ত মানুষ যারা হচ্ছে পয়সা আছে অথচ আইনটাকে প্রতি কোনো শ্রদ্ধা করার বা আইনটাকে মানার ক্ষেত্রে কোনো রকম প্রবণতা নেই, তাদেরকে দায়ী করবেন? নিশ্চয়ই, তারাই তো দায়ী। আজকে এই যে আশিসবাবু যেটা বললেন ঠিক কথাই, ঠিকই তো বলেছেন, আপনারা তো কিছু বলেননি। যে বলছেন যে কথাগুলো, যে আজকে প্রশাসনের উপর যে অনাস্থা যেটা হচ্ছে, এগুলো তো একদিনে হয়নি।
এগুলো তো ধারাবাহিকতা একদিন- আছে। আমি তো ওই জায়গায় ছিলাম, আমি তো ওই জায়গায় ইলেকশন ডিউটি করেছি। উল্টো দিকের বস্তিটা অন্য রাজনৈতিক দলের, শাসক দলে ছিলেন, জিতেছেন অন্য লোক, কিন্তু ওখানে গন্ডগোল করার আমি যখন পরিষ্কার, যতক্ষণ না ইলেকশনের প্রসেস কমপ্লিট হয়ে যে আমরা দাঁড়িয়েছিলাম, ওখানে গন্ডগোল হয়নি, মিটে গেছে। এই যে অ্যাসেসমেন্টটা, এটা তো করতে হবে। খবর দিয়েছেন এখানে আউট নাম্বারড হয়ে গেছেন, সিকিউরিটি পুলিশ প্রথমে যারা গেছে তারাও আউট নাম্বারড হয়ে গেছে। তারপরে হয়েছে আজকে ধরুন এই ঘটনা ঘটেছে বলেই আজকে কিন্তু এই জিনিসটা ট্রাফিকের থেকে অন্য সেকশনে গুরুত্বপূর্ণ সেকশনে চলে গেছে। ট্রাফিকও কম গুরুত্বপূর্ণ নয়, ট্রাফিকের অফিসাররা পারতো তো এই কেসটা করতে। আজকে ধরুন এই আসছি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।